হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমরা শুনছি ধারাবাহিক রক্তচরে তারানাথ। আগেই বলেছি ধারাবাহিকটি সম্পূর্ণ কাল্পনিক এবং আমার নিজের মন গড়া লেখা। বন্ধুরা, আজ কিছু কথা না বললে নয়। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার প্রোফাইলে আসছেন এবং গল্প শুনছেন, তাদের অনুরোধ করব, গল্পটি শোনার সময় দেখবেন নিচে ডান দিকে সাবস্ক্রিপশন বটনটি রয়েছে। ওই বটনটি প্রেস করে আমার এই ছোট্ট প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করলে গল্প পাঠে উৎসাহিত হই। বন্ধুরা, চলুন আজ আমরা শুনে ফেলব ধারাবাহিক রক্তচরে তারানাথের আরেকটা এপিসোড। মহারাজ বীরভদ্র বলছেন, আরে হাত কাঁপতে কাঁপতে জলের গ্লাসটা পড়ে গেল কেন? তুমি কি কাউকে ভয় পাচ্ছ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, তুমি এই ব্যাটা জগা চণ্ডালকে ভয় পাচ্ছ। ধুর পাগলি, জগা চণ্ডালকে কেউ ভয় পায়? জগা চণ্ডাল একটা নাবালক ও শিশু। দেখবে কত অবোধ শিশু। ও একটু রাবণ সাজার চেষ্টা করছে। জগা, এদিকে আয়। জগা চণ্ডালকে কাছে ডাকতেই সে ঘাড় ঝুঁকে মহারাজের মুখের কাছে এসে বলে, মহারাজ, আপনি এত ক্রুদ্ধ স্বরে আমাকে ডাকছেন কেন? আমি কি অপরাধ করলাম? মহারাজ বীরভদ্র ঠাস ঠাস করে জগার গালে চড় কষিয়ে দিলেন। ভয়ে জগা উপস্থিত সকলের সামনে হিসি করে ফেলল। আর তখনই মহারাজ বীরভদ্র অট্টহাসি হাসতে হাসতে বললেন, কি দেখলে তোমরা? জগাকে দেখে ভয় পাও? আর পাবে জগাকে দেখে ভয় পাও? একটা পিপাসার্ত মানুষের মুখের কাছে জল এনে তুমি জলের গ্লাসটা ফেলে দিলে, আর আমি জগার গালে দুটো চড় মেরে দিতে জগা হিসি করে ফেলল। এখন তো তোমাকে বেটা জগার হিসি সাপ করতে হবে কুনকুনি। ছি 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 ছি, আমি তোমার মতো রূপবতী, গুণবতী, লজ্জাবতী, কলাবতী, হীরামতী মেয়ের নামটাই বারবার ভুলে যাচ্ছি। কি যেন বললে তোমার নাম? ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে গ্রাম্যবধূ বলে, মহারাজ, আমার নাম কুনি। মহারাজ ভেঙচে বলছেন, ও তুমি তো ঠিক 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 বললে। এত সুন্দর একটা নাম আমি বারবার ভুলে যাই, আর তুমিও তো কম সুন্দরী নও। শোনো, তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ। আমি তোমার এমন রূপে মোহিত হয়ে তোমাকে সকাল সকাল কিছু উপঢৌকন দিতে চাই। জগা, ও জগা, ঘাড় মুড়ে বসে আছিস কেন? ওঠ ওঠ, উঠে দাঁড়া। আমার চোখের সামনে যদি আমার দেহরক্ষী এভাবে ঘাড় মুড়ে বসে থাকে, তাহলে তার সাজা কি হয় সেটা তো তুই ভালো করেই জানিস। তোর ঘাড় শুদ্ধ আমি এখানে পুঁতে দেব। নিয়ে চল বউকে। ছি 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 ছি, আমার মুখে কোনো কথাই আটকায় না। কি সব আবোল তাবোল বলে যাচ্ছি। সকাল সকাল প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে কোথা থেকে কোথায় এসে পৌঁছালাম, আর কি দেখতে গিয়ে কি দেখতে চলে এলাম। নদীচরের আশেপাশে 10 বিঘা জমি তোমার রূপে মোহিত হয়ে লিখে দিলাম। আজ থেকে ওই জমির মালকিন তুমি কুনি। তার থেকে যা ফসল উৎপন্ন হবে, সেই ফসলের বিনিময়ে তোমাকে কোনো রাজস্ব দিতে হবে না। মহারাজ থেকে উপঢৌকন পেয়ে কোথায় কুনি খুশি হবে, উল্টে থর থর করে কাঁপতে থাকে। কারণ কুনি জানে এ লোভ লালসার উপঢৌকন। কারণ কুনি অল্প বয়সী মেয়ে হলেও কি হবে, সে জানে মহারাজ কেমন মানুষ।
মহারাজের লোলুপ দৃষ্টি আর লালসার ইঙ্গিত বিলক্ষণ বুঝতে পারছে যে আজ তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তাই কুনি মহারাজকে বিশেষ কিছু না বলে অন্তঃপুরে চলে যায়। মহারাজ বীরভদ্রের মনে হলো কুনি তাঁর সাথে অভব্য আচরণ করল, কারণ তিনি কুনিকে 10 বিঘা জমি মুক্ত হস্তে দান করেছেন। এত বড় একটা দান প্রাপ্তির পর গ্রহীতার উচিত দাতাকে যথেষ্ট সম্মান দেওয়া, কিন্তু কুনি তাকে কোনো সম্মান না জানিয়ে অন্তঃপুরে চলে গেল। এতে মহারাজের মনে হয়েছে তার সম্মানহানি হলো, তাই তিনি এর প্রতিশোধ নিতে ছলের আশ্রয় নিলেন। তখনকার মতো উঠে মহারাজ বীরভদ্র নিজের আশ্রয়স্থলের উদ্দেশ্যে রওনা দিলেন এবং পথে যেতে যেতে কত কি কুৎসিত বাক্যবান নিজের দেহরক্ষী জগা চণ্ডালকে শোনালেন। দেহরক্ষী জগা চণ্ডাল চুপচাপ মহারাজ বীরভদ্রের ধমক শুনছে। জগা চণ্ডাল বিলক্ষণ বুঝতে পেরেছে মহারাজ আজ এই দরিদ্র নারীর সম্ভ্রম নষ্ট করতে উদ্গ্রীব হয়ে পড়েছেন। পথে যেতে যেতে অকস্মাৎ মহারাজ পথের ধারের এক ব্যক্তির পুকুরের স্বইচ্ছায় ঝাঁপ দেন এবং ডুবে যাওয়ার মতো অভিনয় করতে থাকেন। কোনো মতে মহারাজকে সেই পুকুর থেকে উদ্ধার করে জগা চণ্ডাল নিয়ে যায় কাছের কোঠা বাড়ির যৌন শয্যায়। সেখানে রাজবৈদ্যকে ডেকে তাঁর শুশ্রূষা চলছে। মহারাজার একান্ত ইচ্ছা সদ্য বিবাহিতা কুনি তাঁর সেবা কিছুদিন করুক। রাজার ইচ্ছা কি আর কেউ খণ্ডন করতে পারে? রাজার অনুচরেরা এমন প্রস্তাব নিয়ে কুনির বাড়িতে হাজির হয়। কুনি কোনো মতেই যেতে চায় না। সে প্রয়োজনে বিষ পান করবে, তাও ঠিক, কিন্তু নিজের স্বামীর সংসার ছেড়ে মোটেই মহারাজের সেবায় যাবে না। মহারাজের লোকজন ব্যর্থ হয়ে ফিরে আসে। শুশ্রূষা চলছে মহারাজের, তাঁর কানে সমস্ত কথা তোলা হয়। শুনেই অসুস্থ মহারাজ কোনো এক অদৃশ্য শক্তি বলে সুস্থ হয়ে যান এবং তিনি তাঁর খুব কাছের মানুষদের নিজের কাছে ডেকে নেন। মহারাজের কথা না শোনার অপরাধে সেই রাতেই মহারাজ ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি ওই গ্রামের উপর রাতের অন্ধকারে আক্রমণ করবেন এবং পুরো গ্রামটিকে জ্বালিয়ে ভস্মীভূত করবেন। যেমন কথা তেমন কাজ। মধ্যরাতে মহারাজের সাঙ্গপাঙ্গরা সেই গ্রামের উপর মশাল নিয়ে, লাঠি সোটা, বল্লম, তীর ধনুক নিয়ে আক্রমণ করে। মহারাজের দ্বারা এমন অতর্কিত হামলার খবর ঘ্রুণাক্ষরেও ছিল না উক্ত গ্রামের অধিবাসীদের কাছে। তাই তারা কি করবেন দিশেহারা হয়ে ওঠেন। গ্রামের বৃদ্ধ, যুবক, নর নারী প্রত্যেকেই মহারাজের এমন অনাকাঙ্ক্ষিত আক্রমণের বিরুদ্ধে গর্জে ওঠে। যেহেতু কুনিকে পাওয়ার কামনায় ও বাসনায় মহারাজা তার রাজ্যের অভাগীদের গ্রামে আক্রমণ করলেন, তাই এই যুদ্ধে সর্বাগ্রে এগিয়ে আসে স্বয়ং কুনি। বীরাঙ্গনার ন্যায় মহারাজের সৈন্যবলের সাথে কুনি ও সাথে নিরীহ গ্রামবাসীরা সেদিন সারা রাত লড়াই করতে করতে সেই কানকুড়া নদী তীরে পৌঁছয়। কারণ গ্রামবাসীদের মধ্যে অনেকেরই ধারণা ছিল কানকুড়া নদী চরে মা চামুণ্ডার মন্দির রয়েছে। সেখানেই তারা মা চামুণ্ডার শরণে গিয়ে মায়ের থেকে শক্তি প্রার্থনা করে মহারাজের সৈন্য বলের উপরে আবার আক্রমণ করার প্রস্তুতি নেবে। তাই গ্রামবাসীদের মধ্যে প্রত্যেককে একে একে ঘুরপথে সেই কানকুড়া নদী চরে চলে আসে এবং একজোট হতে থাকে। মহারাজ ততক্ষণে তার সৈন্যবল নিয়ে গ্রামের ছোট বড় সমস্ত বাড়ি পুড়ে ছারখার করছেন। সুন্দর সাজানো গোছানো গ্রাম দাউ দাউ করে জ্বলছে। মহারাজ উল্লসিত হচ্ছেন। তিনি চিৎকার করে বলছেন, আমার আদেশ যদি কেউ না মানে তাহলে তার বা তাদের পরিণাম এমনটাই হবে।
মহারাজ তার সৈন্যবল নিয়ে এক সময় হাজির হন কানকুড়া নদীচরে। সেখানে নদীচরের পাশেই ডুমুর বৃক্ষের নিচে ছোট মন্দির রয়েছে। কথিত আছে সেখানে মা চামুণ্ডা স্বয়ং উপস্থিত হন এবং পূজা করতে ডাকাত দল এক সময় পার্শ্ববর্তী এলাকার মহাজনদের ঘরে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হতো। সেই মন্দির চত্বরে আশ্রয় নিয়েছে শালুকপোতা গ্রামের বাসিন্দারা, যারা মহারাজের দ্বারা লাঞ্ছিত, অপমানিত ও গৃহহীন হয়েছে তারা। তখন ভোরের আলো ফোটার অপেক্ষা। পূব আকাশ লাল দিগন্ত রেখা তৈরি হয়েছে। মহারাজের সৈন্যদল নদীচর ঘিরে ফেরার পরিকল্পনায়। মহারাজের ভয়ঙ্কর পরিকল্পনার সামনে শালুকপোতা গ্রামের ক্ষুদ্র প্রান্তিক মানুষগুলো টিকে থাকতে পারবে তো? এক অসম লড়াই, রাজার সাথে প্রজার লড়াই। এই লড়াইয়ে কার জয়লাভ হয় এবং মা চামুণ্ডার আশীর্বাদ কোন পক্ষের দিকে থাকে সেটা আমরা অবশ্যই জানব। মহারাজার সাথে যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। শিশু, বৃদ্ধ, কিশোর, নারী, পুরুষ সকলে যে যেটা হাতের কাছে পেয়েছে সেটাকেই অস্ত্র হিসাবে ব্যবহার করতে প্রস্তুত। কানকুড়া নদীচরে লোকে লোকারণ্য। মহারাজ বীরভদ্র নিজের অহংকার ও দর্প দেখাতে সৈন্যবল নিয়ে নদীচরে অবস্থানরত নিরীহ গ্রামবাসীদের উপর আক্রমণ করে বসেন। উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। এই লড়াইয়ে বহু প্রাণ চলে যায়। কানকুড়া নদীচর রক্ত স্নাত হয়। বহু নিরীহ গ্রামবাসী ও মহারাজ বীরভদ্রের সৈন্যদের প্রাণ বলি দিতে হয় এই যুদ্ধে। মহারাজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে তাঁর রাজ্যের অধিবাসীরা। মহারাজের বিরুদ্ধে কানকুড়া নদীচরে যুদ্ধ চলছে। এই খবর রাজ্যের কোনায় কোনায় পৌঁছে যেতে বহু গ্রামবাসী স্ব-ইচ্ছায় একত্রিত হয়ে মহারাজের সৈন্যের উপরে আক্রমণের পরিকল্পনা নেয়। মহারাজের সৈন্যের উপরে বর্বর আক্রমণ শুরু করে গ্রামবাসীরা। এই যুদ্ধে মহারাজের সৈন্য সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে এবং মহারাজ বিলক্ষণ বুঝতে পেরে যুদ্ধাঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন। এক দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী সংগ্রামের পর মহারাজের কবল থেকে কানকুড়া নদীচর ও শালুকপোতা গ্রামের বিস্তীর্ণ এলাকা মুক্তি লাভ করে। এই রক্তক্ষয়ী যুদ্ধে বহু গ্রামবাসী স্বজন হারা হয়। মহারাজের সৈন্য বলের দ্বারা নিকট আত্মীয়দের নিধন হতে দেখে কুনি ও তার স্বামী নরহরি নিজেকে দোষী সাব্যস্ত করে। কারণ কুনিকে পাওয়ার বাসনায় মহারাজ আক্রমণ করেছিলেন। এই যুদ্ধ হওয়ার কথা ছিল মহারাজ ও নরহরির সাথে, কিন্তু প্রত্যেক গ্রামবাসী বিনামূল্যে এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং প্রিয়জন হারায়। তাই যুদ্ধক্লান্ত গ্রামবাসীদের নিজ নিজ ঘরে ফিরে যেতে বলা হয় এবং যুদ্ধক্ষেত্র নাম রাখা হয় রক্তচর। নদীর নাম রাখা হয় রক্তরেখা নদী। যেহেতু কানকুড়া নদীচর রক্ত স্নাত হয়েছিল তাই নাম রাখা হয় রক্তচর। ও রক্তধারা নদীতে একটা রক্তাভ রেখার সৃষ্টি করেছিল, তাই নদীর নাম রক্তরেখা নদী বলা হয়। অতএব বন্ধুরা, আমরা নদীচর ও নদীর নাম পরিবর্তনের কারণ জানলাম। ধারাবাহিকটি এখানেই শেষ নয়। এই ধারাবাহিকের আরও অন্যান্য পর্ব খুব শীঘ্রই আমি নিয়ে আসব। তাই শ্রোতা বন্ধুদের অনুরোধ করব, ধারাবাহিকটি শুনে আপনাদের ভালো লাগলে নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।